বেশি খারাপ হলে কিন্তু আপনার জন্য অপারেশনও লাগতে পারে। অনেকেই আছে এরকম সমস্যা নিয়ে হাঁটু বাঁকা হয়ে যায়, কারণ তারা গুরুত্ব দেয় না। অনেকে আছে লাঠি ভর করে হাঁটে, তারাও গুরুত্ব দেয় না। অনেকে আছে গুরুত্ব দেয় ঠিকই, কখন কি করতে হবে সেটাই জানে না। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এসপিসি ম্যানিপুলেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, হাঁটু ব্যথা নিয়ে অনেকে আছে নিচে বসতে কষ্ট হয়, বিশেষ করে নামাজ পড়া, সিঁড়ি বাওয়া, রিকশায় ওঠা বা টয়লেটে বসা। কেউ কেউ বলে যে আপনার দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকলে বা হাঁটলেও ব্যথা করে। এই যে যারা নিচে বসে বা হাঁটুর উপরে ভর দিয়ে কাজ করা, অনেকেই কষ্ট হয়। কেউ কেউ আছেন নামাজ শুরুটা ব্যথা করে, 2 রাকাত পরে ব্যথা কমে যায়। আবার কেউ কেউ আছে যে শুরুটা ভালো থাকলেও যত বেশি নিচে বসে থাকেন তত বেশি উঠতে কষ্ট হয়। কি কারণ দর্শক এগুলার? মেইনলি গবেষণায় দেখা গেছে এই সমস্ত সমস্যা তাদের বেশি হয় যারা কোনো অ্যাক্সিডেন্টের কারণে আঘাতপ্রাপ্ত হয়ে হাঁটুর প্লাস্টার বা অপারেশন হয়েছে। আরেকটা গ্রুপ আছে দর্শক, কারা তারা? বিশেষ করে যাদের বয়স 50 বা 60-এর উপরে। কি হয় এদের? এদের জয়েন্টের ভিতরে যে স্পেস থাকে, বিশেষ করে স্পেস বলতে আমরা যেটা বুঝি সেটা হলো দুইটা হাড়ের মাঝে যে ফাঁকা অংশ, সেটা ওইটা চেপে যেয়ে যদি একটা আরেকটার সাথে ঘষা লাগে তাহলে যে ব্যথা হয়, এই ব্যথা নিয়ে কিন্তু আপনি নিচে বসা কষ্ট হয়। আরেকটা হলো দুইটা হাড়ের উপরে এবং নিচে একটা স্ট্রাকচার থাকে যার নাম কার্টিলেজ। বয়সের সাথে সাথে যাদের ওজন বেশি তাদের এই কার্টিলেজ আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। যখন ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু হাড়ে হাড়ে ঘষা লাগে। তখন ওই রোগীরা বলে, যেদিন বেশি হাঁটে, বেশি দাঁড়িয়ে থাকে, বাজারঘাট করে, বাইরে বেশি থাকে, কাজ বেশি করে, ওই দিন ব্যথা বেশি থাকে। এটা পুরুষের ক্ষেত্রে হোক, মহিলার ক্ষেত্রে হোক। যেদিন একটু তারা শুয়ে বয়ে থাকে বা রেস্টে থাকে, ওই দিন একটু ব্যথা কম থাকে। চলুন দর্শক, আমরা আসলে হাঁটুর স্ট্রাকচারটা দেখি যে কোথায় জয়েন্টের স্পেসটা চেপে যায় এবং কিভাবে সহজে আপনি চিকিৎসা নিয়ে ভালো হতে পারেন। দর্শক দেখেন, আপনারা দুইটা হাড়ের মাঝে একটা ফাঁকা জায়গা আছে। এই যে আমি হাতটা ঢুকিয়ে দিলাম, দেখছেন? ইস্যুটা হলো এটা 3টা হাড় থাকে মেনলি। একটা হলো বাটি, এই বাটি এটাকে আমরা সেতু বন্ধন বলি। উপরের হাড়, নিচের হাড় মানে টিবিয়া এবং ফিমারের মাঝখানে থাকে বাটি, প্যাটেলা বলে। এই বাটিটা আমরা যখন হাঁটু ভাঁজ করে বসি তখন এই বাটিটা ভিতরে ঢুকে যায়, এটা ভিতরে ঢুকে যায়। যদি আমারটাতে দেখাই, একটু দেখেন দর্শক, আমার এই বাড়িটা এখন আপনারা দেখতে পারতেন, এই যে এটা। এখন আমি যদি এটাকে সোজা করে দিই, দেখেন আরো ভালো করে আপনারা বুঝতে পারবেন যে আমার এটা নড়তেছে। দেখেন এই যে খুব সুন্দর নড়তেছে। যখন আমি এটাকে ভাঁজ করে দেখো, দেখেন আর বাটি খুঁজে পাবেন না। বিশেষ করে জয়েন্টটা, মুভমেন্টটা বাধাগ্রস্ত হয়, তার মূল কারণ হচ্ছে এখানে যে কার্টিলেজ থাকে এই অংশে এই স্প্রিংটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে এটা কাছাকাছি চলে আসে, চলে গেলে তখন এই জয়েন্টের যে স্পেসটা, এই দেখেন এই যে এরকম করে চেপে যায়। এজন্য এক্সরে করলে এক্সরেটাতে ঠিক এরকম বুঝতে পারবেন। দেখেন দর্শক, আর এটা যখন চেপে যায় তখন এই যে বাটি যে থাকে আছে, এই যে বাটিটা, তখন বাটির উপরে একটা ইমব্যালেন্স প্রেশার পড়ে, দ্যাট ইজ কল ওয়ার অ্যান্ড টেয়ার, আঘাতপ্রাপ্ত হয়। তখন এটাকে আমরা বলি প্যাটেলোফিবুলার সিনড্রোম। এরকম যদি রুগীরা প্রথম প্রথম ব্যথা ফিল করে তাহলে নিচে বসতে খুব বেশি কষ্ট হয় না। প্রথম প্রথম অল্প ব্যথা, যখন ব্যথা বাড়তে থাকে তখন তাদের নর্মাল কাজগুলা করতে কিন্তু খুব কষ্ট হয়। বিশেষ করে যেটা বললাম, নিচে বসা, ওঠা, দাঁড়ানো, এরকম। তাহলে কি করবেন দর্শক? এই সমস্ত প্রবলেমের জন্য প্রাইমারি পর্যায়ে ওষুধ এবং বিশ্রাম আপনার জন্য অত্যাধিক জরুরি। অবশ্যই ব্যথা শুরু থেকে প্রথম 3 সপ্তাহ আপনি নিচে বসা যাবে না, ভর দেওয়া যাবে না, পূর্ণ বিশ্রাম। যখন নর্মাল ব্যথাটা হিলিং হয়ে গেল, কাঁচা ব্যথা কমে গেল, তখন আপনাকে কারেকশন থেরাপি নিয়ে এই মাংসপেশি, এই জয়েন্ট, এই স্ট্রাকচারটাকে আবার কাজের মতো উপযোগী করা, এবং সেটা ম্যানুয়াল থেরাপি বা এসডিএম বা স্ট্রাকচারাল ডায়াগনোসিস থেরাপি দ্বারাই খুব ইজিলি সম্ভব, যাতে আপনারা আবার আগের মতো নর্মাল কাজগুলো করতে পারেন। আদারওয়াইজ বেশি খারাপ হলে কিন্তু আপনার জন্য অপারেশনও লাগতে পারে। ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য কোনো প্রোগ্রাম।